নোভিলটের অনন্য আয়োজনে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা অ্যাডমিশন টেস্টের দ্বিতীয় ক্লাসে হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় আমাদের প্রোনাউন। ইনশাআল্লাহ এই ক্লাসে প্রোনাউন থেকে যতটুকু তোমাদের অ্যাডমিশন টেস্ট কোশ্চেন আসবে ততটুকু শেখাবো। কেননা এই ৩ মাসে হয়তোবা তুমি অনেক বিস্তারিত জানতে চাইবে, কিন্তু বিস্তারিত জেনে কি তোমার কোনো লাভ রয়েছে? কোনো লাভ নেই। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স না হয়, তাহলে ইংরেজি এত বেশি জেনে তুমি কি করবে ৩ মাসে? তার চেয়ে এইটুকু ভালো যে তোমার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু জানো। অ্যাডমিশন টেস্টে যতটুকু কোশ্চেন হয় ততটুকু জানো। ইনশাআল্লাহ অ্যাডমিশন টেস্টে বা পাবলিকেশন হওয়ার পরে, আমি আবারও বলছি যে পাবলিকেশন হওয়ার পরে তুমি এই ইংরেজি টপিক নিয়ে আরো বিস্তারিত জানো, তখন সমস্যা নেই। তবে এই মুহূর্তে তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই অ্যাচিভ করার চেষ্টা করো। ইনশাআল্লাহ তুমি পাবলিকান হবে, তোমার লক্ষ্যে তুমি সফল হবে। সকলেই পড়াশোনা করছে, কিন্তু গতানুগতিক ধারায় যে সবকিছু জেনে ফেলবো ৩ মাসে, কিন্তু পসিবল হয় না। অ্যাডমিশন টেস্টে তো অনেক বেশি পড়া, কিন্তু এইচএসসি তে দেখো অল্প পড়া, তবু কিন্তু শেষ করতে তোমরা অনেকে পারোনি। তবু কিন্তু শেষ করতে পারোনি। শেষ মুহূর্তে তোমরা অটো পাসের স্টুডেন্ট হয়ে গেছো। সো এই বিস্তারিত পড়া, এই বিশাল পড়াকে তোমার যদি অ্যাচিভ করতে চাও, তাহলে যতটুকু প্রয়োজন তোমার জন্য ততটুকু পড়ো। ইনশাআল্লাহ এর বাইরে আর লাগবে না, আমি যতটুকু তোমাদেরকে পড়াবো। আজকে আমাদের ট্যাগলাইন হচ্ছে, দীঘল রজনী কাটাতে হবে টেবিলে, তবেই তো সফল হবে ভর্তিযুদ্ধে। যে দীঘল রজনী অর্থাৎ পড়াশোনার মধ্যে এতটাই নিমগ্ন হও, এতটাই পড়াশোনা করো যেন রাত কখন কেটেছে এটা বুঝতে না পারো, তবেই তো সফল হবে ভর্তিযুদ্ধে। অর্থাৎ তুমি সকলের চেয়ে বেশি পড়াশোনা করো, এইটুকু আসলে মূল থিমেই আমাদের আজকের এই ট্যাগলাইনের। তবে এইটুকু নিশ্চিত করো যে ৬ ঘন্টার বেশি ঘুমানো যাবে না অ্যাডমিশন টাইমে। এর জন্য দীঘল রজনী কাটাও তুমি টেবিলে, তবেই তুমি সফল হবে ভর্তিযুদ্ধে। চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। এবং আমাদের আলোচনা হচ্ছে নোবেল বই থেকে। ইনশাআল্লাহ নোবেল বই থেকে প্রত্যেকটি ক্লাস নেওয়ার আমি ট্রাই করব। আর যতটুকু যদি এক্সেপশনাল হয়, যেমন কোশ্চেন প্র্যাকটিসের ক্ষেত্রে অন্য ক্লাস বা আমাদের নোট থেকে ক্লাসগুলো নেবো ইনশাআল্লাহ। তবে নোবেল বই থেকেই সবগুলো ক্লাস আমি নেবো ইনশাআল্লাহ। তাহলে চলো আমাদের রুটিনটা দেখে নিই। আজকের রুটিন হচ্ছে আমাদের প্রণয়নের ক্লাস, এবং আজকেও তোমাদের পড়া থাকবে ডেরিভেটিভস, এবং সবার শেষে যে তথ্যটি রয়েছে, এই ডেরিভেটিভস এর সঙ্গে ভোকাবুলারি অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম প্রতিদিন পড়তে হবে তোমাদেরকে। অবশ্যই সিনোনিম অ্যান্টোনিম যে কোনো বই থেকে তুমি পড়ে নিবা। শুধু আমি যে কোনো একটি বই সার্চ করবে এমনটি না, বাজারে সকল বইয়ে মোটামুটি ভালো বা সেম কোয়ালিটির বলা চলে, সেখান থেকে তুমি ডেরিভেটিভস এবং সিনোনিম অ্যান্টোনিম পড়া শুরু করতে পারো। তাহলে চলো আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। রুটিনটাও দেখে নিলাম। এখন আমাদের মূল আলোচনা হচ্ছে প্রোনাউন। ইনশাআল্লাহ প্রোনাউন থেকে যতটুকু পর্যন্ত ততটুকু তুমি পেয়ে যাচ্ছ। দেখো আমরা সকলেই জানি যে নাউনের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন। হ্যাঁ, এটুকু সকলেই জানে। তবে এখানে আরেকটি তথ্য আমি দিয়ে রাখি, যে যেটা তোমার লাগবে সেটা হচ্ছে প্রোনাউনকে বলা হয় সাবস্টিটিউটিং ওয়ার্ড। কি বলা হয়? প্রোনাউনকে বলা হয় সাবস্টিটিউটিং ওয়ার্ড। সো এইটুকুই যদি জানো, তাহলে হয়তোবা বিগত বছরে যে যে কিছুদিন আগে পরীক্ষা দিতাম, তাহলে একটি কোশ্চেন তুমি কমন পেয়ে যেতাম। সো হয়তোবা মিস করেছো, তবে এই কোশ্চেনটা আবারও রিপিট হতে পারে। আর আমি যে কোশ্চেন গুলো তোমাদেরকে দেখাই সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, সবগুলো কোথাও না কোথাও এসেছিল, এই কারণে আমি দেখাই। দেখো যে এ সাবস্টিটিউটিং টিউটিং ওয়ার্ড ইজ কল্ড এ। যে সাবস্টিটিউটিং ওয়ার্ড কাকে ডাকা হয়? এ নাম্বার অপশনে দিলাম, একে নাউনকে ডাকা হয় সাবস্টিটিউটিং ওয়ার্ড বলে, অথবা বি নাম্বার অপশনে দিলাম হচ্ছে প্রোনাউন। এখন তুমি অ্যানসার করো যে কোনটি রাইট অ্যানসার হবে। আশা করি তোমরা সকলেই অ্যানসার করতে পারবে যে ভাইয়া প্রোনাউনটা পড়াতেছেন, প্রোনাউন অ্যানসার হবে। তবে এইভাবে অ্যানসার না করে যে তুমি যদি বুঝে অ্যানসার করো, এখানে আমি ভালো খুশি হব। এবং তুমি যেন অ্যাডমিশন টাইমেও এইভাবে কোশ্চেনগুলো অ্যানসার করতে পারো, যে বুঝে শুনে অ্যানসার করতে পারো। কেননা পরীক্ষার হলে তোমার মাথা নিয়ে যেতে হবে, বিবেককে বাইরে রেখে যেতে হবে। যে মনে হয় এ নাম্বার রাইট অ্যান্সার হবে, অথবা বি নাম্বার হয়তো বা রাইট অ্যান্সার হবে, এই ধারণা থেকে পরীক্ষার হলে গেলে সত্যি কথা বলতে তুমি অ্যাডমিশন টেস্টে ভালো ফলাফল করবে কিনা সন্দেহ থেকে যায়। সো দেখো আমরা নোবেলটি সর্বপ্রথম হচ্ছে ক্লাসগুলো শুরু করেছে, ধারাবাহিক ক্লাস।
ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো এবং অ্যাডমিশন টেস্টে যতটুকু সহায়তা করার লাগে ফ্রিতে ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে। এখন দেখো যে সাবস্টিটিউটিং ওয়ার্ড কাকে বলা হয়, প্রোনাউন কি। এই কোশ্চেনটাই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোথায় এসেছিল, আর ইউতে এসেছিল, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল। সো তোমার যদি ভাগ্যটা যদি একটু খারাপ না হয় এই বছরও তুমি আমার পড়ানো টপিক থেকে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তবে আবারও বলছি 90% কোশ্চেন তুমি কমন পেয়ে যাবা যদি শুধু সাথেই থাকো শেষ পর্যন্ত। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি প্রোনাউন কত প্রকার কি কি এটা একটু জানার বিষয়। তবে এই কোশ্চেনটি আসবে না কখনোই যে প্রোনাউনকে সাধারণত 10 ভাগে ভাগ করা যায়। আমি 10 ভাগে ভাগ করেছি, অনেক বই রয়েছে 9 ভাবে, আবার অনেক বইয়ে রয়েছে 8 প্রকার। যে প্রোনাউন কত প্রকার 8 প্রকার, আমি দিয়েছি 10 প্রকার, অনেকে আবার দিবে হচ্ছে 9 প্রকার। এই কোশ্চেনটি এইটুকু নিশ্চিত থাকো যে এই কোশ্চেনটি কখনোই হবে না যে প্রোনাউন কত প্রকার। যেমন যেমন কোশ্চেন হতে পারে যে নাউন কত প্রকার বা তোমাদের হ্যাঁ নাউনে কত প্রকার সেটা হতে পারে, বাট প্রোনাউন কত প্রকার এই কোশ্চেনটি কখনো হবে না, বা এ পর্যন্ত কোনো ভাবেই এই কোশ্চেনটা হয়নি। সো এটুকু নিশ্চিত থাকো যে প্রোনাউন কত প্রকার এই কোশ্চেনটা আসবে না। সো প্রোনাউনকে সাধারণত 10 ভাগে ভাগ করা যায়। তবে আমি আজকের এই ক্লাসে আলোচনা করব হচ্ছে সাধারণত 3 থেকে 4 প্রকার প্রোনাউন নিয়ে আলোচনা করব, কারণ যতটুকু প্রয়োজন। তার আগে দেখে নেই প্রোনাউন 10 প্রকারের মধ্যে রয়েছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনগুলো, সেটা আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। জাস্ট এগুলো একটু দেখে নেবা। এরপর হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন, ইটকে বলা হয় ইম্পার্সোনাল প্রোনাউন। এরপর হচ্ছে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন কোনগুলো একটু দেখে নেবা। এরপর হচ্ছে রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হিমসেলফ ডাবল হয়ে গেছে, সরি। তারপরে দেম সেলফ, ইট সেলফ, এগুলো কি কি বলে, এগুলোকে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। তবে এখানে একটি নোট করে নিতে পারো যে নোট, নোট হচ্ছে তোমাদের সেলফ, এস সি এল এফ, এবং সেলফ, এস ই এল ভি এস, সেলফ যুক্ত, যুক্ত কোনো ওয়ার্ড থাকলে তাকে কি বলবা তুমি, যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে তাকে তুমি বলবা রিফ্লেক্সিভ প্রোনাউন। তাকে কি বলবা, তাকে বলবা যে রিফ্লেক্সিভ প্রোনাউন। সো এই ওয়ার্ডটি প্রথমে হবে, সরি, কেননা সেলফ এবং সেলফ এটা হচ্ছে পরে বসে, এটা কি বসে, পরে বসে, ওয়ার্ডের শেষে বসে। সো যখনই দেখতে পারবো তখনই কি বলবা, তখন তাকে বলবা রিফ্লেক্সিভ প্রোনাউন। এটুকু জেনে যাও ইনশাআল্লাহ, আর কোনো সমস্যা হবে না। কিছু কিছু পড়ার ক্ষেত্রে টেকনিক অবলম্বন করবা। কি করবা, তোমরা টেকনিক অবলম্বন করবা, তাহলেই তুমি এই পড়াগুলোকে মনে রাখতে পারবে। কারণ অ্যাডমিশন টেস্টে বিশাল পড়া পড়তে হয়। যদি তোমার এসএসসি থাকে নদী, তাহলে বলবো অ্যাডমিশন টেস্টটা সাগর নয়, মহাসাগর। অ্যাডমিশন টাইমটা বা এই পিরিয়ডটা কি সাগর নয়, এটা হচ্ছে মহাসাগরের পড়া। তবে ইনশাল্লাহ তুমি পারবে। এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো জাস্ট দেখে নেবা। এরপর ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন গুলো দেখে নেবা। ইনডিফিনিট প্রোনাউন গুলো পড়া সহজ। আর এই 10 প্রকার প্রোনাউনের যেমন পার্সোনাল প্রোনাউন কোনগুলো, ইম্পার্সোনাল কোনগুলো, পসেসিভ কোনগুলো, সবগুলোই ঠাটা মুখস্থ থাকা লাগবে তোমার। যদি ঠাটা মুখস্থ করতে না পারো দেখা যাবে যে এখান থেকে কোশ্চেন গুলো তুমি কখনোই অ্যান্সার করতে পারবে না। এগুলো হচ্ছে মুখস্থের বিষয়, এর জন্য তেমন কিছু বলতেছি না। সো এগুলো মুখস্থের বিষয় মুখস্থ করে যাবা, এবং যতটুকু বলা যায় যে যতটুকু প্রয়োজন তোমার আমি ততটুকু অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। তবে ইনডিফিনিট প্রোনাউন গুলো মুখস্থ করার বিষয় হচ্ছে যদি বডি যুক্ত থাকে, বডি অথবা থিং যুক্ত থাকে, অথবা এভরিথিং, এভরি ওয়ান যুক্ত থাকে, জাস্ট কোনো ওয়ার্ডের সাথে এগুলো যুক্ত থাকলেই তাকে বলবা যে এটা ইনডিফিনিট প্রোনাউন। তাকে কি বলবা, তাকে বলবা যে এগুলো তাহলে ইনডিফিনিট প্রোনাউন। সো এগুলো একটু দেখে নেবা। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ, এদার, নেদার, এগুলো কি, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, ইজ আদার, ওয়ান আদার হচ্ছে কি, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এরপর হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন, কি প্রোনাউন, এগুলোকে বলা হয় ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এগুলো দিয়ে হচ্ছে
তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করা হয়। কি মেক করা হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করা হয়। এরপর রয়েছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন গুলো জাস্ট দেখে নেবা। ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন সেম হলো, বাট এদের কাজ কিন্তু ভিন্ন। যে ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো বসবে হচ্ছে সেন্টেন্সের শুরুতে, আর রিলেটিভ প্রোনাউন গুলো বসবে হচ্ছে সেন্টেন্সের মাঝে। কেননা রিলেটিভ প্রোনাউনে যে প্রোনাউন গুলো রয়েছে এগুলো বসে তোমাদের দুটি সেন্টেন্সের সংযোগ ঘটাবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। সো এগুলো কি রিলেটিভ প্রোনাউন। এখন দেখো, এখন অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন হয় সেটা আমি তোমাদেরকে দেখাই। জাস্ট এইটুকু মনে করলাম, আমি ধরে নিচ্ছি যে তুমি ক্লাসটি শেষ করার সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলবা এই কয়েকটি। আর আমি আবার বলছি, নোবেল বইটা তোমরা বাজারে এই মুহূর্তে পাবে না, তবে আমাকে ফেসবুকে নোবেল পেজে তুমি নক দিলে এর পিডিএফ ফাইলটা দেবো ক্লাস শেষে। তুমি পিডিএফ ফাইলটা চাইলে আমি পিডিএফ ফাইলটা তোমাকে প্রোভাইড করব, অথবা যে বইটি তোমার হাতে রয়েছে সেই বই থেকে পড়ে নাও। আমি বলছি না নোবেল বই বেস্ট, আমি এই কথা বলছি না। তোমার হাতে যে বইটি রয়েছে সেটাই এই মুহূর্তে বেস্ট বই। কেন? সেই বই থেকে তুমি পড়লেও এনাফ হবে। কেন? অ্যাডমিশন টেস্টে যত বই রয়েছে সকল বইয়ে সেম। জাস্ট 5 থেকে 10% হয়তো বা এদিক ওদিক করা রয়েছে, এবং কাস্টমাইজেশন গুলো একটু আলাদা আলাদা ভাবে করা। কাস্টমাইজেশন গুলো কি একটু আলাদা আলাদা ভাবে করা, তবে টপিক সেম, কোয়েশ্চেন সেম, এক্সাম্পলও মোটামুটি সেম দেখা যায়। এর কারণ হচ্ছে কি, একটু কাস্টমাইজেশন করে দেয় হচ্ছে তোমাদের কপিরাইটের একটা ব্যাপার থেকে, এই কারণে একটু কাস্টমাইজ করে দেয়। সো সকল পড়া সেম, সেখান থেকে তোমার হাতের বই থেকে পড়লেও এনাফ হবে। আমি বলছি না কষ্ট করে তুমি নোভেল নোট ফেসবুক পেজে নক দিয়ে আবার পিডিএফ ফাইলটা নিয়ে প্রিন্ট করে পড়বা। আমি বলছি তোমার হাতে যে বইটি রয়েছে সেই বই থেকে পড়ো। আর নোভেল বইটি হচ্ছে তোমাদের সকলের জন্য, বেসিক লার্নার্স, অ্যাডভান্স লার্নার্স, একাডেমিক লার্নার্স, সকলের জন্য হচ্ছে নোভেল বইটি। বাজারে আনতে কিছু সময় লাগবে, সকলের জন্য উপযোগী। আরো একটু করার কাজ চলতেছে। আহ, সেই প্রথম থেকে প্রায় 1-1.5 বছর থেকে এই বইটির কাজ চলতেছে, এখনো শেষ হয়নি। এতটি গুরুত্ব দিয়ে এটা করা হচ্ছে। ইনশাল্লাহ তোমাদের পরবর্তী ব্যাচ নোভেল বইটা হাতে পেয়ে যাবে। দেখো আলোচনা, আমি ধরে নিচ্ছি এগুলো তোমরা মুখস্থ করে নিয়েছো। এরপরে দেখো অ্যাডমিশন টেস্টে তাহলে কিভাবে কোশ্চেন হয়। Yes, আমি টেস্ট দিচ্ছি তোমাদেরকে, ইনশাল্লাহ তোমরা পারবে। যে হুইচ ওয়ান ইজ হুইচ ওয়ান ইজ দ্য ইনডিফিনিট প্রোনাউন। কি ইনডিফিনিট? জাস্ট ইনডিফিনিট, ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। এখন তুমি অ্যান্সার করবে। আমি জাস্ট কি করব, দুটি অপশন দেবো। আমি অপশন দিলাম হচ্ছে ইয়েস ইস, এরপর বি নাম্বার অপশনে দিলাম হচ্ছে আমি বি নাম্বারের অপশন দিলাম হচ্ছে এভরিওয়ান, এভরিওয়ান। এখন তুমি কোনটি অ্যান্সার ধরে নেবা? তুমি কোনটিকে অ্যান্সার ধরে নেবা বলো দেখি। হ্যাঁ, এখন তুমি ধরে নিতে পারো যে এটা কোনটিকে ইনডিফিনিট প্রোনাউন বলা হয়। ইনডিফিনিট প্রোনাউন বলা, এখানে ইনডিফিনিট প্রোনাউন তালিকায় একটি মিস্টেক হচ্ছে যে ইস এখানে রয়েছে, এইটা এখানে হবে না। জাস্ট একটি টাইপিং মিস্টেক হয়েছিল, এটা যে কি হবে না, ইস এখানে হবে না। আন্তরিকভাবে দুঃখিত। সো এখানে রাইট অ্যান্সার হবে আমাদের বি নাম্বার। দেখো বি নাম্বার যে লিস্টটা রয়েছে ইনডিফিনিট প্রোনাউনের, সেটা এখানে রয়েছে। আর একটি শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে বডি, থিং এবং ওয়ান যুক্ত যে কোনো সেন্টেন্সে ওয়ার্ডে কি হতে পারে, ইনডিফিনিট প্রোনাউন হতে পারে। সেই শর্টকাটটি যদি ফলো করো তাহলে এটার অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমি দিচ্ছি যে হু, হুইজ, হোয়াট, আর, হু, হুইজ, হোয়াট, আর, ড্যাশ। এরপরে এ নাম্বার অপশনে দিলাম, এ নাম্বার অপশনে দিলাম। এগুলোকে কি বলা হয়? এগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়, ইন্টারোগেটিভ প্রোনাউন। অথবা বি নাম্বার অপশনে আমি দিলাম হচ্ছে এটা কি রিলেটিভ প্রোনাউন, কি রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। এবং সি নাম্বার অপশনে দিলাম হচ্ছে বোথ,
বোথ এ অ্যান্ড বি। এখন তুমি কোনটি অ্যান্সার করবে? যে হু, হুইচ, হোয়াট এটা কোন প্রোনাউন? কেউ যদি বলে যে ভাইয়া এটা হচ্ছে আমাদের ইন্ট্রোগেটিভ প্রোনাউন, রাইট অ্যান্সার। কেউ যদি বলে এটা রিলেটিভ প্রোনাউন, তবুও রাইট অ্যান্সার। আর সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে কি বোথ এ এবং বি দুটোই রাইট অ্যান্সার। কি অ্যান্সার? দুটোই হচ্ছে রাইট অ্যান্সার। সো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারকে রাইট অ্যান্সার ধরে নেব। তবে হ্যাঁ, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন ঠিক রয়েছে, তবে এগুলোকে আমরা তো সেন্টেন্সে দেখে বুঝবো এটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন হিসেবে বসেছে অথবা রিলেটিভ প্রোনাউন হিসেবে বসেছে। সো তখন বুঝতে পারবো, এখন তার বুঝতে পারবো না। সো দুটোই হতে পারে, ইন্ট্রোগেটিভ প্রোনাউনও রিলেটিভ প্রোনাউনও। আর এই কোশ্চেন গুলো জাস্ট একটু আগে, যদি কিছুদিন আগে পরীক্ষা দিতা, গত 2 বছর আগে যদি পরীক্ষা দিতে, এই কোশ্চেন গুলো তুমি কমন পেয়ে যেতা। খুবই ইজি কোশ্চেন। এরপরে দেখো এরকম আরো তোমাদেরকে এরকম কিছু এক্সাম্পল দিয়ে বলবে এগুলো হুইচ ইজ, এগুলো কোন প্রোনাউন, যে এরকম কিছু প্রোনাউন, এগুলো কোন প্রোনাউন। আর প্রোনাউন চ্যাপ্টারে তুমি কিভাবে প্র্যাকটিস করবা সেটা আমি জাস্ট এখন একটু যদি তোমাদেরকে বলে দেই, জাস্ট সাথে থাকো। এমসিকিউ প্র্যাকটিস চলে যাচ্ছে। এমসিকিউ প্র্যাকটিস বইয়ের এখনো কাজ কেবল শুরু করলাম আমি। ইনশাআল্লাহ তোমরা আমার কাছ থেকে আসলে তেমন কিছুই পেতেছো না, বা বই রিলেটেড তেমন কোনো তথ্য আমি তোমাদেরকে দিতে পারছি না। তবে ইনশাআল্লাহ তোমাদের ছোট ভাইয়েরা বা বোনেরা তারা এই আলোচনাটুকু বা আমার থেকে সর্বোচ্চটা তা নিতে পারবে বলে আমি এটুকু বিশ্বাস করি। কেননা তোমাদের বইয়ের কাজ আমি শেষ করতে পারিনি, তোমাদের লেকচার শিট দিতে পারছি না, পেইড ব্যাচও আমি করিনি, সবগুলো ফ্রিতে দিচ্ছি, তারপর বুঝে নাও ফ্রিতে কিন্তু মার্শাল অন্য সকলের চেয়ে ভালো একটি প্ল্যাটফর্ম তুমি পেয়ে গেছো। দেখো প্রোনাউনের প্র্যাকটিস গুলো কিভাবে করবা, যে কোনো একটি প্র্যাকটিস বই নেবা। আর আমার জানা মতে বাজারে কোনো প্র্যাকটিস বই নেই ইংরেজির জন্য। এটাই হ্যাঁ, এটা তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোমাদেরকে আমি সার্ভিস হিসেবে দিতে পারছি না, বা আমার বই তোমাদের হাতে তুলে দিতে পারছি না। তবে দেখা যায় কতদূর কি করা যায়, অথবা হয়তোবা শেষ সময়ের দিকে গিয়ে আমি একটা পেইড ব্যাচ করে সেখানে সকল বই আমি তোমাদের কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দিয়ে সবগুলো প্র্যাকটিস করাবো, এরকম হতে পারে। সাথেই থাকো। দেখো প্রোনাউন টপিক গুলো এইভাবে জাস্ট কি করবা, দা ওয়েট দা ম্যান ডিভাইডেড হিজ ল্যান্ড ড্যাশ ইজ সন, এটা কি হবে, এখানে আমং কেন বসবে। এরপরে এটা দেখো হুড নিচে আন্ডারলাইন করে বলতেছে এটা কোন প্রোনাউন, যে নেম অফ দ্য প্রোনাউন অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আন্ডারলাইন ওয়ার্ডটি কোন প্রোনাউন। এটা তো তুমি অবশ্যই জানবে যে এটা রিলেটিভ প্রোনাউন। কি প্রোনাউন হবে এটা? এটা রিলেটিভ প্রোনাউন হবে কেন? কারণ এটা হচ্ছে সেন্টেন্সের মাঝে বসেছে, আমি একটু আগেই বললাম যে সেন্টেন্সের মাঝে বসলে সেটা রিলেটিভ প্রোনাউন হবে, আর প্রথমে বসলে সেটা কি হতো, ইন্টারোগেটিভ প্রোনাউন হতো। জাস্ট এভাবে তুমি একটু দেখে নিতে পারো। তবে আমি আবারও পড়ায় চলে যাচ্ছি, তবে ক্ষমা চেয়ে নিচ্ছি যে প্র্যাকটিস গুলো তোমাদেরকে আমি দিতে পারছি না। দেখো এরপরে অবশ্যই যেগুলো জানতে হবে প্রোনাউন গুলোর যে ব্যবহারগুলো রয়েছে, যদি এই শখটি, জাস্ট আমি নিচে নিচ্ছি শখটি, যদি এই শখটি কেউ মুখস্থ করতে পারে, শুধু এই শখটি মুখস্থ করতে এবং উপরের শখ মিলে 75% তার জানা হয়ে যাবে, এবং এরপর জাস্ট আরেকটু জানলেই পড়াটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে বুঝতে পারছি। দেখো জাস্ট এগুলো দেখার বিষয়, বোঝার বিষয় তেমন নেই, মুখস্থের বিষয়। আমি আশা করব তোমরা সকলেই এগুলো মুখস্থ করে নেবা। যেমন পার্সোনাল প্রোনাউন কাকে বলে, ইম্পারেটিভ ইম্পার্সোনাল প্রোনাউন কাকে বলে, রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে, এগুলো জাস্ট একটু পড়ে নেবা ইনশাআল্লাহ। তাহলেই তুমি এই প্রোনাউন চ্যাপ্টার সম্পর্কে অনেক বেশি জানতে পারবে। এখন আসি হচ্ছে আমি কোন কোন প্রোনাউনকে পড়াবো। আমি পড়াবো হচ্ছে পার্সোনাল প্রোনাউনকে পড়াবো, রিফ্লেক্সিভ প্রোনাউনকে, এটা একটু দেখতে পারে। এরপর রিলেটিভ প্রোনাউন দেখা যাক। এই তিনটি প্রোনাউন হচ্ছে আমি তোমাদেরকে পড়াবো এখন ইনশাআল্লাহ। যে পার্সোনাল, রিফ্লেক্সিভ অ্যান্ড রিলেটিভ, এই তিনটি প্রোনাউন যদি আমি পড়াই ইনশাআল্লাহ এতে তোমাদের অ্যাডমিশনের পড়াটা কভার হয়ে যাবে। আশা করি 80 থেকে 90% পড়া কভার হয়ে যাবে। আর যে বাকি 10
থেকে 20% পড়া থাকবে, সেটা তোমরা দেখে নেবা। কেননা 1 ঘন্টার এই ক্লাসে সবকিছু পড়ানো পসিবল হয় না, কখনোই পসিবল হয় না। এর জন্য তোমরা একটু দেখে নেবা। দেখো তাহলে আমরা পড়াশোনা শুরু করি। যে পার্সোনাল প্রোনাউন থেকে শুরু করতেছি। পার্সোনাল প্রোনাউন কাকে বলে দেখে নেবা। যে এগুলি ব্যক্তির পরিবর্তে বসে, আর এগুলোকে কি বলে? এগুলোকে হচ্ছে পার্সোনাল প্রোনাউন বলে। এগুলোকে কি বলে? এগুলোকে পার্সোনাল প্রোনাউন বলে। জাস্ট এটা কি দেখার বিষয়, দেখে নেবা। যেমন আমি যদি বলি যে হি, এরপরে ইউ অ্যান্ড আই আর, এখন আমি অপশনে দিলাম হচ্ছে কি, আমি এখন অপশনে দিলাম এটাকে পার্সোনাল প্রোনাউন, অথবা বি নাম্বার অপশনে আমি দিলাম। এখন আমি বি নাম্বার অপশনে দিলাম এটাকে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যারা জানবে তারা তো অ্যান্সার করতে পারবে যে এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এটা কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। আর এটাই এখানে অ্যান্সার সকলে করতে পারবে, আবল বৃদ্ধ সকলে অ্যান্সার করতে পারবে, কারণ এগুলো তো জানাই হলো যে উদ্দীপক দেখে নিচের কোশ্চেনটির আনসার দাও, এরকম বিষয়। আশা করি তোমরা সকলে পারবে। এখন দেখো এরপর হচ্ছে পার্সোনাল প্রোনাউনের 5টি ধরন রয়েছে, যে 5টি ধরন তোমাকে মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। সো পার্সোনাল প্রোনাউনের ধরনগুলো মুখস্থ করবা। এখন শুধু আমি তোমাদের সাবজেক্ট অবজেক্ট এটি একটু মুখস্থ করে নাও, এটি অবশ্যই তোমাদের এই মুহূর্তে কাজে লাগবে। সাবজেক্ট এবং অবজেক্ট ফর্মটা কি করতে হবে? মুখস্থ করে নিতে হবে পার্সোনাল প্রোনাউনের। সাবজেক্ট হিসেবে কি বসে? আই বসে, উই, ইউ, হি, শি, দে, ইট, ওয়ান, ওয়ান্টস, সরি হু। যে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, ওয়ান, হু, এগুলো কি? এগুলো হচ্ছে সাবজেক্ট ফর্ম। পার্সোনাল প্রোনাউনের এগুলো হচ্ছে সাবজেক্ট ফর্ম, এগুলো সাবজেক্ট রূপে বসে। এরপর হচ্ছে আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, আর এরপর হচ্ছে উই এর অবজেক্ট ফর্ম আস, ইউ এর অবজেক্ট ফর্ম ইউ, হিম, হার, দেম, ইট, ওয়ান, হুম, এগুলো কি? এগুলো হচ্ছে অবজেক্ট হিসাবে বসে। সো কি সাবজেক্ট হিসেবে বসে, কি অবজেক্ট হিসেবে বসে, এটা দেখে নেবা। এরপর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা নিয়ে একটি কথা রয়েছে। আমি একজনকে জিজ্ঞেস করছিলাম বলতো মাই কোন প্রোনাউন? সে বলছে এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। বললাম না, আমার কোশ্চেনটা হয়তো তুমি বুঝতে পারো না, আমি তোমাকে ভুল কোশ্চেন করেছিলাম যে এটা কোন প্রোনাউন। আসলে এটা কোনো প্রোনাউন নয়, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এটাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এটি কখনোই প্রোনাউন হিসেবে বসতে পারে না। তুমি যদি ফরেন বইগুলো দেখো, দেখতে পারবা যে সেখানেও এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলছে। শুধু এটা আমি না, বাজারের বেশিরভাগ বইয়ে বলেছে। তবে অনেক কিছু কিছু বই রয়েছে তোমাদের যেগুলো কি এটাকে পজিটিভ প্রোনাউন বলেছে, আমি মাথায় ধরে না। এমন বই যারা লেখে তারা হয়তো বা একটু রিসার্চ করে লেখে না। কপি পেস্টের জগতে কেউ রিসার্চ না করলে যা হয়। আমি যে বইটি লিখতেছি এটা তো কোনো না কোনো জায়গাতে সংগ্রহ করা, একাধিক গ্রামার বই থেকে সংগ্রহ করা। আমি তো আর এগুলো বানাতে পারবো না। তোমরা আবার মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের মধ্যে আবার আমাকে বললো না যে ভাইয়া কপি করছেন। হ্যাঁ, তিনি একটু স্বীকার করতে পারে না বা স্বীকার করে না। তবে আমি বলি হ্যাঁ আমি এগুলো কপি করেছি। কোশ্চেন প্র্যাকটিসের যে বইটা রয়েছে, এটা আমি কি নিজে থেকে তৈরি করছি? না, তোমাদের বিগত বছরের কোশ্চেন গুলো থেকে আমি এই কোশ্চেন গুলো নিয়েছি। সো সেখান থেকে তো আমি প্রোনাউন টপিকের উপর কোশ্চেন প্র্যাকটিস এমসিকিউ প্র্যাকটিস বই আমি মেক করতেছি। সো সবকিছু হচ্ছে কপি করা, এটা মাথায় রাখবে। আমি হই বা অন্য যে কেউ হোক, সবগুলো কপি করা। তবে টেকনিক মনে রাখার কিছু টেকনিক ব্যতিক্রম হতে পারে। চলো শুরু করি, যতটুকু প্রয়োজন ততটুকু এখন জানবো, অনেক কথা হয়েছে। সেটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউনের ব্যবহার, সাবজেক্ট প্রোনাউন কোথায় কোথায় বসে। যে সাবজেক্ট প্রোনাউন কোথায় কোথায় বসে তা তোমাদেরকে জানতে হবে। সো এটা দেখে নেবা যে সাবজেক্ট প্রোনাউন কোথায় কোথায় বসে। সেটা হচ্ছে মূল ভার্বের সাবজেক্ট রূপে বসবে। যে সাবজেক্ট প্রোনাউন সাবজেক্ট রূপেই বসবে, এটা অবশ্যই মাথায় রাখবে। এরপর সাবজেক্ট প্রোনাউন হচ্ছে বি ভার্বের পরে বসতে পারে। যে দিস ইজ, দেখো হি ইজ স্পিকিং, দিস ইজ হি স্পিকিং।
এখানে আন্ডারলাইন করবো আমি বি ভার্ব, বি নিচে এবং হির নিচে। দেখো জাস্ট অন্য কালার করে দিচ্ছি। ওয়েট, দেখো হি ইজ, দেখো বি ভার্বের নিচে কে পরে কি বসতে পারে, সাবজেক্ট প্রোনাউন বসতে পারে। জাস্ট এগুলো দেখার বিষয় এবং এগুলো মুখস্থের বিষয়, মুখস্থ করে নেবা। আর সবচেয়ে কঠিন মনে হয় যে পার্সোনাল প্রোনাউনটাই কঠিন মনে হয়। এরপর দেখো নোট হচ্ছে, জাস্ট নোটটা দেখে নেবা, ইনশাল্লাহ তুমি এটা পারবে। এরপরে চলে যাচ্ছে অবজেক্ট প্রোনাউনের পর ব্যবহার। অবজেক্ট প্রোনাউন হচ্ছে মূল ভার্বের পরে অবজেক্ট প্রোনাউন বসে। ডু ইউ ট্রাস্ট হিম, এখানে যে হিমটা বসেছে এটা কোন প্রোনাউন, এটা কি, এটা হচ্ছে তোমাদের প্রোনাউন, বাট এটা কোন প্রোনাউন, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের অবজেক্ট প্রোনাউন। যদি পার্সোনাল প্রোনাউন বলে ঠিক রয়েছে, তবে কোন রূপে বসেছে, এটা হচ্ছে অবজেক্ট রূপে বসেছে। এটা কি বসেছে, অবজেক্ট রূপে বসেছে। এরপর দেখো, এরপর হচ্ছে লেটের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে। কি বসে, লেটের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে। সো লেট তুলি অ্যান্ড মি গো, এখানে দেখো মিন নিচে আন্ডারলাইন করা রয়েছে, কি বসেছে, প্রোনাউন ফর্ম বসেছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। আর এটা বলতে পারো যে তুলি তাহলে কোন ফর্ম, এটা কি সাবজেক্ট নাকি অবজেক্ট, নিঃসন্দেহে এটা কি অবজেক্ট ফর্ম। এটা কি ফর্ম, এটা, আর সরি, তুলি, তুলি তো হচ্ছে আমাদের প্রপার নাউন, একটু মিস্টেক হয়েছে, তুলি কোন নাউন, তুলি হচ্ছে আমাদের প্রপার নাউন। এখানে কথা বলছি প্রোনাউনের, প্রোনাউন হলে কি বসবে, প্রোনাউন হলে অবজেক্ট ফর্ম বসবে, বাট নাউন যদি বসে সেটা তার যেটি নাউন সেই নাউনে বসবে। এটা প্রোনাউন নয়, এটি হচ্ছে নাউন। যে তুলি একজনের নাম, সে এবং আমি, আমি নামের পরিবর্তে, আমার নামের পরিবর্তে আমি মিকে ব্যবহার করেছি। আশা করি বোঝাতে পেরেছি যে কি, তুলি হচ্ছে নাউন, তুলি কি নাউন, আর নাউনের পরিবর্তে যা বসে তাই তো প্রোনাউন। সো এই কারণে মি, আয়ের পরিবর্তে আমি মিকে ব্যবহার করেছি যে নামের পরিবর্তে। এটা একটু দেখে নেবা। টু বি ভার্বের ব্যতীত, টু বি ভার্ব ব্যতীত, ব্যতীত সকল ভার্বের পরে কি বসে, অবজেক্ট ফর্ম বসে, এটা দেখে নেবা। এবং প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে, একটু এক্সাম্পল গুলো তোমরা দেখে নেবা, দেখে নিলে পারবে ইনশাআল্লাহ। এখন দেখো এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে আমি জানাতেছি। এখন এখান থেকে কোশ্চেন কিভাবে আসবে তোমাদের, এটা তো তোমরা হয়তো বা জানো না, বা এটা জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখন এভাবে দিল, লেট ড্যাশ গো দেয়ার। সো এখন এ নাম্বার অপশনে তোমাদেরকে দিল যে হার অ্যান্ড ইউ, হার অ্যান্ড ইউ। বি নাম্বার অপশনে দিল হচ্ছে ইউ অ্যান্ড হার, ইউ অ্যান্ড হার। সরি, এখানে হারের জায়গায় শি হবে, শি অ্যান্ড ইউ। দেখো দুটো অপশন দিলাম আমি, এখন তুমি কোনটিকে অ্যান্সার, রাইট অ্যান্সার বলবে, বলো দেখি। সরি না, এখানে আমি হারে দিচ্ছি, দেখি তোমরা অ্যান্সার করতে পারো কিনা। দেখো দুটোই কিন্তু এখানে আমরা জানি লেটের পরে তোমাদের প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে, হারও প্রোনাউনের অবজেক্ট ফর্ম, ইও অবজেক্ট ফর্ম, এখানে হারও অবজেক্ট ফর্ম, ইও অবজেক্ট ফর্ম। এখন তুমি কোনটিকে রাইট অ্যান্সার নেবে, এ অথবা বি, দুটি সেম মনে হতে পারে, তবে এখানে একটু ডিফারেন্স রয়েছে। আর তোমরা যারা অবজেক্ট ফর্ম চিনতেছ না বা চেনার চেষ্টা করতেছ না, তাদেরকে আবারও বলি, পার্সোনাল প্রোনাউনে পড়াতেছি আমি, তার মধ্যে অবজেক্ট ফর্ম হচ্ছে এগুলো প্রোনাউনের, এগুলো একটু পড়বা। এগুলো কি, এগুলো হচ্ছে প্রোনাউনের অবজেক্ট ফর্ম, আর এগুলো কি, এগুলো হচ্ছে সাবজেক্ট ফর্ম। একটু দেখে নেবা কষ্ট করে। এখন দেখো কোনটিকে রাইট অ্যান্সার নিবে, অথবা এ তোমরা না জেনে বলতে পারো, অথবা অনেকে বি বলতে পারো, তবে দুটোই রাইট হতে পারে। অনেকে আবার বলতে পারে তবে দুটোই রাইট হবে না, এখানে রাইট অ্যান্সার হবে বি নাম্বার। কেন বি নাম্বার রাইট হবে, দেখো এখানে আবার একটি রুলস রয়েছে, সেটা হচ্ছে একাধিক প্রোনাউন যুক্ত হলে 2-3-1 রুলস অনুযায়ী বসে, অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন, এরপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন বসে। এটা আমি একটু পর শেখাবো, জাস্ট এই কারণে তোমার এই কোশ্চেনটি এখন দেওয়া। এরপর দেখো অ্যাডমিশন টেস্টে হয়তো বা তুমিও কমন পেয়ে যেতে পারতে এই কোশ্চেনটি, যে হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখন এ নাম্বার অপশনে আমি দিচ্ছি তোমাদের
লেট আই অ্যান্ড হি গো, এবং বি নাম্বার অপশনে দিলাম হচ্ছে লেট হিম অ্যান্ড মি গো। এখন দেখো যে তুমি কোন দিকে রাইট অ্যান্সার নেবে। তো হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, দুটি অপশন দিয়েছি, অবশ্যই অবশ্যই পারার কথা, তোমরা পারবে। কোনটিকে অ্যান্সার নেবে? অবশ্যই অবশ্যই রাইট অ্যান্সার আমাদের বি নাম্বার হবে। কেন বি নাম্বার হবে দেখো, আমরা বলছি লেটের পরে অবজেক্ট ফর্ম বসবে, অবজেক্ট ফর্ম বসানো হয়েছে হিম এবং মি হচ্ছে কি অবজেক্ট ফর্ম, হিম এবং মি হচ্ছে অবজেক্ট ফর্ম, এটা অবশ্যই তোমরা পারবে। এবং লেটের পরে দেখো আই অ্যান্ড হি হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট ফর্ম, সো এই কারণে হবে না। আর এই কোশ্চেনটাই তুমি ইনশাল্লাহ যদি এই বছর আসে, এই বছর যদি এই কোশ্চেনটা আসে, আমি আশা করব তুমি পারবে। আমি আশা করব কি, অবশ্যই আশা করব যে তুমি এই কোশ্চেনটি অ্যান্সার করতে পারবে। ওকে, আমরা তাহলে পরের পড়াতে চলে যাচ্ছি এবং খুব অল্প সময়ের মধ্যেই পড়াটি দেখাতে আমরা কতটুকু শেষ করতে পারি। ইনশাআল্লাহ তোমাদেরকে পড়া শেষ করে দেবো। পজিটিভের অ্যাডজেক্টিভ ব্যবহারটা জাস্ট যদি 30 সেকেন্ডে আমাকে সমাধান করতে বলে, সেটা হচ্ছে নাউনের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। যেটা যেখানেই নাউন বসে না কেন, যদি এর পূর্বে কিছু বসতে হয় তাকে অ্যাডজেক্টিভ বসতে হবে, সেখানে পজিটিভ অ্যাডজেক্টিভ বসতে পারে। টেক ইওর টাইম, টাইম হচ্ছে আমাদের নাউন এবং ইওর হচ্ছে কি, ইওর হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা দেখে নেবে একদম। এরপর জিরানের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, এটা লাগবে না তোমাদের, শুধু নাউনটা মনে রাখো। অনেক তথ্য নিতে হচ্ছে অল্প সময়ের মধ্যে, এবং বাসায় যদি প্র্যাকটিস না করো তখন কিন্তু আবার হচ্ছে না। সো একটু দেখে নেবা। শুধু এই রুলসটা আমি পড়তে বলছি, এই রুলস এর বাইরে আর কোনো রুলস তোমাদেরকে পড়তে হবে না যদি আমাকে তোমরা ফলো করো। জাস্ট ওয়েট, আমাকে ফলো করো, আর লাগবে না। কারণ আমি যখন তোমাকে জেনারেল পার্টিসিপল পড়াবো তখন এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সো অল্প অল্প জানো, ইনশাল্লাহ তেমন সমস্যা হবে না। এরপরে কিছু কথা রয়েছিল আমাদের হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে, একটু দেখে নিতে পারো। এরপর ডাবল পজিটিভ তোমাদের লাগবে না ইনশাল্লাহ। এবং জাস্ট এই দুটো রুলস এর মাধ্যমে, এই দুটো রুলস যদি জানো তাহলে আমাদের পার্সোনাল প্রোনাউন শেষ করে অন্য প্রোনাউন গুলোতে আমরা যেতে পারবো। যে পার্সোনাল প্রোনাউন গুলো যদি বাক্যে একাধিক হয়, অর্থাৎ বাক্যে একাধিক প্রোনাউন হলে সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন অনুসারে বসে। এক্ষেত্রে সাবজেক্ট ফর্ম বসে এবং ভার্ব কি হয়, ভার্ব প্লুরাল হয়। এটা একটু দেখে নেবা। এটা আর এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যারা তোমরা চিনতেছো না তাদেরকে আমি বলবো যে এখানে একটু নোট দেওয়া রয়েছে, দেখতে পারো ফার্স্ট পারসন কোনগুলো, এরপর সেকেন্ড পারসন কোনগুলো, ফার্স্ট পারসন প্লুরাল কোনগুলো, এগুলো একটু কি করতে পারো, এগুলো একটু দেখে নিতে পারো। সো এগুলো একটু দেখে নেবা। এখন দেখো এই রুলসটাই একটু ফলো করে যদি আমি টেস্ট দেই এবং এক্সাম্পল দেখো যে ইউ হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, কি ইউ হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ইউ হচ্ছে এখানে কি আমি দেখাতেছি, ইউ হি এবং আই হচ্ছে আমাদের প্রোনাউন। আই কি, আই হচ্ছে আমাদের প্রোনাউন। একটি সেন্টেন্সে তিনটি প্রোনাউন বসেছে, তাহলে কি হবে, একটি রুলস ফলো করবে, সেটা হচ্ছে প্রথমে সেকেন্ড পারসন বসবে। আমি ফার্স্ট পারসন, তুমি কি সেকেন্ড পারসন, এছাড়া পৃথিবীতে যত কিছু রয়েছে সব হচ্ছে কি থার্ড পারসন। সো কি বসবো, প্রথমে সেকেন্ড পারসন বসেছে, থার্ড পারসন, এরপর হচ্ছে ফার্স্ট পারসন, এর পরে হচ্ছে যে ভার্বটি বসবে সেই ভার্বটি কি হবে, সেই ভার্বটি হচ্ছে আমাদের প্লুরাল হবে। ওয়ার হচ্ছে কি ভার্ব, প্লুরাল ভার্ব। আর এই বেসিক টুকু যদি তুমি না জানো তাহলে কিন্তু হবে না। এই বেসিক তথ্যগুলো একটু তোমাদেরকে জানতে হবে। আর খুব বেশি যদি সমস্যা হয়, আমার বিসিএস এর ক্লাসগুলো তোমরা করতে পারো, সেখানে একটি করে নাউন নিয়ে বিস্তারিত পড়ানো হয়েছে, সেই সময়টা হয়তো বা তোমার হবে না। সো এখন আমি তোমাকে টেস্ট দিচ্ছি, আশা করি তুমি পারবে। টেস্ট, যদি টেস্ট দিয়ে আশা করি তুমি অ্যান্সার করতে পারবে। এ নাম্বার অপশনে দিলাম
ওরে বাবা! তার আগে বলি যে one is correct. Which one is correct? এরপর আমি এ নম্বর অপশনে দিলাম, জাস্ট ওয়েট করেন, যে আমি অপশনে দিলাম যে I you and he are present. এবারে আমি বি নাম্বার অপশনে দিলাম হচ্ছে ইউ, এটা বড় হাতে দিচ্ছি, ইউ, এরপরে হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। এখন দুটির মধ্যে কোনটি কি রাইট অ্যান্সার? দুটি অপশন শুধুমাত্র এমন ঢিল দিলেও রাইট অ্যান্সার হয় যে এ অথবা বি, এ অথবা বি। এরপরে দুটি আঙ্গুল কামড় দিয়ে বলেছি এ নাম্বার রাইট অথবা বি নাম্বার রাইট, এমনটি করা যাবে না বাবা। তুমি যেহেতু জানতেছো শিখতেছো, এরকম ভুলভাল অ্যান্সার করা যাবে না। অথবা পরীক্ষার হলে গিয়ে কি করে ছেলে পেলে যে কলম নিয়ে দেয় যে কোনটি রাইট অ্যান্সার হতে পারে, যে উপর থেকে কলমকে ফেলে দেয়, ফেলে দিয়ে কি বলে এই বিতে পড়েছে তার মানে বি নাম্বার রাইট অ্যান্সার। এমনটি করো না, এমনটি করলে অবশ্যই অ্যাডমিশন টেস্টে তোমার স্বপ্নকে তুমি শেষ করে ফেলবা। শুধু তোমার স্বপ্ন না, তোমার বাবা মায়ের স্বপ্ন। তোমার বাবার দিকে লক্ষ্য করো, যে তোমার বাবার দিকে লক্ষ্য করে তোমার বাবা কি পরিমাণ পরিশ্রম করে তোমার জন্য টাকা পাঠাতেছে। তুমি ম্যাচে ভর্তি হয়েছো, কোচিং এ ভর্তি হয়েছো, প্রাইভেটে ভর্তি হয়েছো, কিন্তু এর পেছনে অবদানটা কার? তোমার বাবা মার। তোমার মা তোমার জন্য সারাক্ষণ কষ্ট করে দোয়া করে, জায়নামাজে বসে তোমার মা কষ্ট দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ আমার ছেলে বা মেয়েকে পড়াশোনার তৌফিক দান করে দাও, তাদের স্মৃতি শক্তিকে বৃদ্ধি করে দাও, তার স্বপ্নকে পূরণ করে দাও। তোমার বাবা কি করে? তোমার বাবা কষ্ট করে সারাদিন রোদে কাজ করে তোমার জন্য টাকা পাঠায় যে আমার ছেলে বা আমার মেয়েটা ম্যাচে রয়েছে। আর তুমি কি করো? সেখানে গিয়ে রঙ্গ ভর্তি করো। তুমি তোমার নিজের কাজটুকু সম্পূর্ণ করতে পারো না। তুমি কেমন ছেলে, তুমি কেমন মেয়ে? তুমি বলো তো, যে তুমি তোমার বাবা-মায়ের স্বপ্নকে প্রায়োরিটি দিতে পারো না? তারা কি স্বপ্ন দেখেছে? না, স্বপ্ন দেখেছো তুমি। তোমার স্বপ্নের পেছনে তোমার বাবা-মা শ্রম দিচ্ছে। তুমি শ্রম দিচ্ছ না? তা কি করে হবে? তুমি যদি ব্যর্থ হও, তুমি শুধু একা ব্যর্থ হবে না, তোমার বাবা-মা ব্যর্থ হয়ে যাবে। তোমার বাবা-মা সমাজে কাউকে আর গর্ব করে বলতে পারবে না, আমার ছেলেটা সে তার স্বপ্নকে পূরণ করতে পারেনি। এ কথা তো তখন সে বলতে পারবে না। সে যদি সফল হতো তখন বলতা যে আমার ছেলেটা তার স্বপ্নকে পূরণ করেছে। আমার মেয়েটা তার স্বপ্নকে পূরণ করেছে। আমাদের মুখে উজ্জ্বল করেছে। কিন্তু তাহলে তোমার অবহেলার কারণে যদি তোমার বাবা-মা কষ্ট পায়, তোমার বাবা-মার স্বপ্ন ব্যর্থ হয়ে যায়, তাহলে তো তোমার এই দায় থেকে তুমি কখনোই এড়াতে পারবে না। এর জন্যই বলি ছোট ভাইয়েরা, বোনেরা, তোমরা অবশ্যই পড়াশোনা করো। কেন পড়াশোনা করবে না তোমরা? তোমার এছাড়া আর কি কাজ রয়েছে? এই বয়সে তো আ রঙিন চশমা তোমার চোখে পড়তেই পারে। কিন্তু সেটা খুলে রেখে সাদা চশমা তুমি পড়ো। এই সময়ে পৃথিবীকে রঙিন মনে হতেই পারে। কেন হবে না? সকলের জীবনে হতে পারে। তবে এই সময়টি, এই পিরিয়ডকে তুমি কখনো অবহেলায় কাটিও না। শুধু তুমি লক্ষ্য করো তোমার বাবা-মাকে, তুমি লক্ষ্য করো তোমার প্রতিবেশীরা তোমাকে রেজাল্টের পর কি বলবে। তুমি লক্ষ্য করো তোমার বাবার যে ঘামের কষ্টের উপার্জিত অর্থকে তুমি কিভাবে খরচ করতেছ। যদি এইটুকু মনে রাখো, ইনশাআল্লাহ তুমি সফল হতে পারবে। তুমি তোমার বাবাকে কষ্ট দিবা না, মাকে কষ্ট, নিজের স্বপ্নকে সাথে বেইমানি করবে না। কোচিং করতেছো ভালো, প্রাইভেট পড়তেছো ভালো, বাট তুমি হয়তোবা এমন কোনো কিছু ভাবতেছো যে এগুলো আমার আর ভালো লাগছে না, আমি কেন পড়তেছি? কিন্তু ২ দিন পরে সেই তুমি আফসোস করবে। সেই তোমার বাবার ভেঙে পড়া মুখটা দেখে তুমি কান্না করবে। তুমি তোমার পাড়া প্রতিবেশীর কথা শুনে তুমি কষ্ট পাবে। সো তোমার বাবা-মাকে কষ্ট দিতে না চাইলে, তুমি নিজে কষ্ট না পেতে চাইলে, তুমি অবশ্যই বন্ধুদের পাল্লায় পড়ে কখনোই তুমি নিজের পড়াকে আ অন্য সিস্টেমে নিয়ে যাবে না, পড়াকে অবহেলা করবে না। অবশ্যই সফল হতে গেলে পরিশ্রমী হতে হবে। তবে এইটুকু বলি যে তুমি এইটুকু দৃঢ় প্রতিজ্ঞ করো যে আমার বাবা যতক্ষণ কাজ করবে আমি ততক্ষণ পড়বো। এইটুকু পড়লেও দেখা যাবে যে
তোমার বাবা প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করে, তোমার বাবা 10 থেকে 12 ঘন্টা প্রতিদিন কাজ করে। তোমার মা কি করে? সে হয়তো কিছুই করে না, দেখতে পাচ্ছ কিছুই করতেছে না বা মা, কিন্তু দেখো তার পেছনে একটি সংসারকে আগলে রাখতেছে। সে ইজ এ হোম মেকার, মাই মাদার ইজ এ হোম মেকার। তোমার মা সংসারে সকল কাজ করতেছে, কাজ করে না মানে হয়তো বা অর্থ পায় না তার মানে কাজ করে না এমন না। অবশ্যই তুমি সন্তান হিসেবে তোমার বাবা মার স্বপ্নকে প্রায়োরিটি দিবে, এটুকু আমি বিশ্বাস করি। যদি না দিতে পারো তুমি ব্যর্থ সন্তান, তুমি কলঙ্কিত সন্তান। তবে তোমার চেষ্টার পর যে তুমি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও, সেটা তোমার ব্যর্থতা নয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তোমার ভাগ্যে রাখেনি, এই কারণে তুমি পাওনি। কিন্তু তোমার ব্যর্থতার কারণে যে তুমি চান্স না পাও, তুমি তোমার বাবা মার সঙ্গে বেইমানি করছো, তুমি তোমার নিজের সঙ্গে বেইমানি করছো, তুমি তোমার স্বপ্নের সঙ্গে বেইমানি করতেছো, এটুকু মাথায় রাখবে শুধু। চলো আমরা পড়াই ফেরত আসি। হয়তোবা অনেক কথা বললাম, আহ, কষ্ট পাবো না এটুকু আমি বিশ্বাস করি। কেননা সকল সত্য কথাকে হজম করার মতো ক্ষমতা যেন তোমার মধ্যে থাকে। আর যদি না থাকে, তাহলে বলবো তথাকথিত ভিড়ে তুমি ডুবে যাবে। দেখো, আমরা দেখলাম এখানে রাইট অ্যান্সার কোনটা হবে, হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেটা হচ্ছে একটি সেন্টেন্সে একাধিক প্রোনাউন থাকলে 2, 3, 1 এই রুলসটা ফলো করবো। অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন, এরপরে থার্ড পারসন, এরপরে ফার্স্ট পারসন, এই দুটি রুলসকে তুমি ফলো করবে। এটা কোথায় রয়েছে? বি নাম্বার অপশনে রয়েছে। সেটা আমি দেখলেই বুঝতে পারবো, তুমি হয়তো বা পারবে না। এর জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যে ফার্স্ট পারসন, আই হচ্ছে কি ফার্স্ট পারসন, যে আমি, ইউ কি সেকেন্ড পারসন। জাস্ট একটু টেকনিক খাটালে তুমি কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে। এরপরে দেখো, এরপরে হচ্ছে দোষ অপরাধ স্বীকার করার ক্ষেত্রে 1, 2, 3 অথবা 1, 3, 2 রুলস অনুসারে বসে। সো এক্ষেত্রেও সাবজেক্ট ফর্ম বসবে এবং ভার্বটি কি হবে? প্লুরাল হবে। যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন বসবে, এরপরে তো হয়তোবা ওই রুলসটা ফলো না করলে প্রথম ফার্স্ট পারসন বসবে, এরপরে থার্ড পারসন, এরপরে সেকেন্ড পারসন অনুসারে বসবে। এক্সাম্পল গুলো দেখে নাও। যে আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। সো আই, ইউ অ্যান্ড হি কমিটেড দ্য ক্রাইম, আই, হি অ্যান্ড ইউ আর টু ব্লেম ফর দ্য মেস। সো এখানে দেখো, এখানে গিল্টির কথা রয়েছে। সো এখানে দোষ অপরাধ স্বীকার করার ক্ষেত্রে কি হবে? সো তখন হবে কি, তখন এই রুলসটা ফলো করবে। প্রথমে রুলসটা তখন ফলো করবে না, এটা হচ্ছে জেনারেল রুলস। এটা কি রুলস? জেনারেল রুলস। এখানে দেখো, এই সেন্টেন্সটা কিন্তু আমরা অন্যভাবে লিখতে পারতাম। কিভাবে লিখতে পারতাম? আই দিতাম, এরপরে হচ্ছে কি হি থার্ড পারসন দিতাম। এটা রয়েছে এই রুলস অনুসারে, যে 1, 2, 3 এই রুলস, অথবা এই রুলস অনুসারে আমরা করতে পারতাম। and and you are guilty, you are guilty, এইভাবেও আমরা দিতে পারতাম। এক্সাম্পল গুলো দিচ্ছি না, জাস্ট তোমরা কি করবে, এগুলো একটু প্র্যাকটিস বই থেকে করে নেবা, বা তোমার হাতে যে বইটি রয়েছে, আমি বিশ্বাস করি তোমার হাতের বইটি সবচেয়ে ভালো মানের বই, সেই বই থেকে তুমি পড়বা। এরপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি জাস্ট রিফ্লেক্সিভ প্রোনাউনটা একটু স্কিপ করতে চাই আজকে, অথবা অন্য কোনো ক্লাসে তোমরা পেয়ে যাবে, অথবা তোমরা একটু পড়ে নেবা। আর আমার প্রোনাউনের যেখান থেকে পড়াতেছি নোবেল বইয়ের এই পড়াগুলো অবশ্যই আমাকে ফেসবুক পেজে নক দিয়ে এগুলো নেবা। এত বিশাল পড়া বা এত তথ্যবহুল একটি, হ্যাঁ, প্রোনাউন টপিকটা, এটা কোনো ক্রমে মিস করা যাবে না। এটার সঙ্গে অন্য অনেকগুলো টপিক রয়েছে। আমি এখন সরাসরি চলে যাব হচ্ছে রিলেটিভ প্রোনাউনে। আর এগুলো অবশ্যই অনেকগুলো দেখার বিষয় রয়েছে, দেখে নেবে একটু। সো এগুলো দেখতে পারো। আমি সরাসরি চলে আসলাম কোথায়? রিলেটিভ প্রোনাউনে। সো রিলেটিভ প্রোনাউন কি? আর রিলেটিভ প্রোনাউন গুলো আগে আমি চিনে দেই। সেটা হচ্ছে হোয়াট, হুইচ, হু, হুম, হুজ, দ্যাট, বাট, অ্যাজ, হুএভার, হোয়াটএভার, হুইচএভার। এগুলো কি? এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। পার্টের কিন্তু ৬টি ব্যবহার রয়েছে। কখনো রিলেটিভ প্রোনাউন হতে পারে, কখনো কনজাংশন হতে পারে, কখনো ভার্ব হতে পারে, কখনো নাউন হতে পারে। জাস্ট আবার প্রোনাউন অ্যাডজেক্টিভ হতে পারে। সো এই প্রোনাউনের ৬টি ব্যবহার আমি একটি শর্ট ক্লাসে দেখিয়ে দেব।
যে বেসিক ইংলিশ গ্রামার নামে একটি কোর্স চালু করতে যাচ্ছি, এটা কমেন্টে তোমরা জানাবা কেমন হবে। সেখানে এগুলো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেব। এরপরে দেখো অ্যাজ, হুএভার, হোয়াটএভার, এখানে আমি সবগুলো নিয়ে আলোচনা করব না। এখানে হু, হুম, হুইজ, এরপর দ্যাট, এই চারটিকে আলাদা করে নিচ্ছি, যে এই চারটিকে নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব। বা যেখানে পড়ো না কেন অ্যাডমিশনে এই চারটি যদি জানো তাহলে এনাফ হয়ে যাবে তোমাদের জন্য। যে হু, হুম, হুজ, হুইজ এবং দ্যাট নিয়ে আলোচনা করব। তার আগে রিলেটিভ প্রোনাউন সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন বাক্যের মাঝে বসে, রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন বা প্রোনাউন বসে। যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে কি বসবে, নাউন অথবা প্রোনাউন বসবে, তাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। তাকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট বলা হয়। জাস্ট এটা কিন্তু আমার ক্লাসে অসংখ্যবার বলবো, সেটা একটু দেখে নেবা। এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, সেটা দেখতে পারো। যে আই লাভ তুলি, আই লাভ কি, আই লাভ তুলি হু লিভ ইন আমেরিকা। আই লাভ তুলি, আমি তুলিকে ভালোবাসি, হু যে লিভ ইন আমেরিকা, যে আমেরিকায় বাস করে। সে কি করে? আমেরিকায় বাস করে। সো এখানে হু হচ্ছে কি, হু হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন, এর পূর্বে কি বসেছে? অ্যান্টিসিডেন্ট বসেছে। আর এই অ্যান্টিসিডেন্টটা কি, পার্টস অফ স্পিচের নাম কি? এটার নাম হচ্ছে নাউন। এটার নাম কি? এটার নাম হচ্ছে নাউন। এরপর দেখো রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট থাকে, কিন্তু প্রথমে বসলে অ্যান্টিসিডেন্ট থাকে না। আবার রিলেটিভ প্রোনাউন গুলো কি করে? সাধারণত প্রথমে বসতে পারে। সাধারণত বাক্যের শেষে ফুল স্টপ বসে, বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব হলে কোশ্চেন মার্ক বসে। অ্যান্টিসিডেন্ট না থাকলে রিলেটিভ প্রোনাউন গুলো কনজাংশন হয়ে যায়। এটা সবচেয়ে মজার বহুল তথ্য হচ্ছে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন গুলো কি হয়ে যায়? কনজাংশন হয়ে যায়। আর অ্যান্টিসিডেন্ট শুধু নাউন বা প্রোনাউনে হতে পারে। কি হতে পারে? অ্যান্টিসিডেন্ট শুধু নাউন বা প্রোনাউনে হতে পারে। আর এখানে একটি আমি মনে হয় যতর মধ্যে আমার মনে হচ্ছে যে সবগুলোই পড়ে, কিন্তু সবগুলো দুঃখের বিষয় পড়াতে পারছি না। সেটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউনটাও আমার কাছে সবচেয়ে গুরুত্ব মনে হয়। এখানে একটু তোমরা কষ্ট করে দেখে নেবা, কারণ এই সময়ের মধ্যে পড়া শেষ করতে পারবো না। ইনডিফিনিট প্রোনাউনের রুলস, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস, এটা একটু দেখে নেবা কষ্ট করে। আর হয়তো ভাই এই প্রোনাউন টপিকের উপর 4-5টা ক্লাস আমার নেওয়া উচিত ছিল, যতটুকু মনে করতেছি। তবে হোক, অল্প সময়ের মধ্যে তোমরা আশা করি বুঝতে পারবা এবং করতে পারবা। দেখো হুর ব্যবহার কি, হু বসবে হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসাবে। জাস্ট আমি তেমন কিছু করতেছি না, এখানে আমি শর্টকাট দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। যে এই এক্সাম্পলটাই আমি দিচ্ছি এখানে, যে হুকে ব্যবহার করব কোথায়, এটা একটা সেন্টেন্স বড় করে দিচ্ছি, বল করে দিচ্ছি। যে আই লাভ তুলি হু লিভ ইন গাইবান্ধা, হু লিভ ইন আমেরিকা, হু লিভ ইন অস্ট্রেলিয়া, যেখানে বসবাস করে না কেন। আমাদের মূল টার্গেট হচ্ছে এখন হুকে দেখার। যে হুকে দেখবো, হু কি, হু হচ্ছে সাবজেক্ট হিসেবে বসবে। এটা কার সাবজেক্ট? এই লিভ ইন গাইবান্ধা, এইটুকু সাবজেক্ট কার? এই তুলির। এই তুলির সাবজেক্ট হচ্ছে, এটা সাবজেক্ট রূপে বসবে। কিভাবে আমরা বুঝলাম যে এটা সাবজেক্ট রূপে বসবে? কারণ আমরা জানি সাবজেক্টের পরে কি বসে? প্লাস ভার্ব বসে। সো দেখো এরপরে কি রয়েছে? ভার্ব রয়েছে। লিভস কি, ভার্ব রয়েছে। আর তুলি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বটি সিঙ্গুলার হয়েছে। আর আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। সো ভার্ব বসে। আর এটাই হচ্ছে শর্টকাট। এটাই কি? এটা হচ্ছে নোট, লিখে নাও নোট। এটা হচ্ছে কি? শর্টকাট। তবে সাবজেক্টের এই হু, এই হুর পূর্বে এই সাবজেক্টে কি আমি ধরে নিচ্ছি? এই যে সাবজেক্টটা হচ্ছে হু, হু এবং এর পূর্বে কি বসবে? পার্সন থাকলে, পার্সন থাকলে প্লাস হু প্লাস ভার্ব। সো এটা থাকলে কি ধরে নেবা? এটা থাকলে ধরে নেবা যে হু ব্যবহার হবে। কি ব্যবহার হবে? হু ব্যবহার হবে। আমি অনেক প্রোনাউনের অসংখ্য পড়া তোমাদেরকে আমি মিস করে যাচ্ছি। তবে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা বিসিএস এর ক্লাসগুলো করবা। কি করবা? বিসিএস এর ক্লাসগুলো করবা, তাহলে ইনশাআল্লাহ এটা কভার হয়ে যাবে। কি হয়ে যাবে?
তাহলে ইনশাল্লাহ এটা কভার হয়ে যাবে। এটা একটু দেখে নেবা। এখন আমি তোমাদেরকে উম, যদি টেস্ট দেই, ইনশাল্লাহ হয়তোবা তোমরা পারবে। আর না পারলেও কোনো সমস্যা নেই, না পারলেও কি নেই, না পারলেও কোনো সমস্যা নেই। যে আমি এখানে টেস্ট দিচ্ছি তোমাদেরকে, লক্ষ্য করো। একটি টেস্ট দিচ্ছি, এটি পারলে আর অন্য টেস্টগুলো তোমরা একটু এক্সাম্পল হিসেবে দেখে নিলে পারবে, যেহেতু ক্লাসটি অনেক লং হয়ে গিয়েছে। এরপর দেখো যে টেল মি ড্যাশ দ্যাট, টেল মি ড্যাশ দ্যাট। এরপরে দেখো আমি এখানে অপশনে দিলাম এ নাম্বার দিচ্ছি হচ্ছে হু টোল্ড, হি টোল্ড ইউ, ইউ। এরপরে কি থাকতে পারে, এরপরে বি নাম্বার অপশনে হয়তোবা তোমাদের থাকতে পারে যে হুম টোল্ড ইউ। এখন কোন দিকে রাইট অ্যান্সার নেবে? তুমি এখন বলতে পারো যে হু যেহেতু নিয়ে পড়াতেছেন, তো হু রাইট অ্যান্সার, অবশ্যই সেটা রাইট অ্যান্সার। তবে এখানে লক্ষ্য করো, হু কেন রাইট অ্যান্সার? মি কি পার্সন না? মি হচ্ছে পার্সন। এরপরে কি, এরপরে আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন হুর পরে কি বসবে? ভার্ব বসবে। সো এখানে টোল কি? টোল্ড ভার্ব। সো যদি পার্সন এবং পরে যে ভার্ব থাকে তাহলে কি বসে? হু বসে। সো এটাই ছিল আমাদের রুলস, এটাই ছিল আমাদের শর্টকাট। সো এই শর্টকাট অনুযায়ী সবগুলোই হু নিয়ে যতগুলো কনফিউশন সবগুলো ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। হুমের ব্যাপারটিও সেম, সেটা শুধু জাস্ট অবজেক্ট হিসেবে বসবে। কি হিসেবে বসবে? অবজেক্ট হিসেবে হুম বসবে। এটাই শুধু পার্থক্য। জাস্ট এক্সাম্পল গুলো একটু দেখে নেবে তোমরা। আর হুইস রয়েছে, হুইসের ব্যবহারটা দেখে নেবা, আর দ্যাট এর ব্যবহারটা দেখে নেবা। এই অল্প সময়ের মধ্যে কখনোই পসিবল নাই এই এত তথ্য তোমাদেরকে দেওয়া। এর জন্য আন্তরিকভাবে আমি ক্ষমা প্রার্থনা করছি যে সকল তথ্য দিতে পারছি না, তোমাদেরকে পড়ার জন্য বলতেছি আমি। সো হুইস এর ব্যবহার এবং দ্যাট এর ব্যবহার যদি তুমি দেখে নাও, জাস্ট এই চারটির ব্যবহার জেনে নিলেই ইনশাআল্লাহ তোমাদের জন্য অ্যাডমিশনের সকল পড়া শেষ হয়ে যাবে। সো প্রোনাউন টপিকের উপর ছিল এইটুকুই আলোচনা। আর খুব বেশি দীর্ঘায়িত করতে আমি চাচ্ছি না, অল্প একটু কষ্ট করে পড়ে নেবা। আর এটার পিডিএফ ফাইল অবশ্যই সংগ্রহ করে নেবা। এখন দেখো, এখন আবারও আমি বলতেছি, ক্লাসটি যেহেতু শেষ করলাম, ক্লাসটি শেষ করার 12 ঘন্টার মধ্যে তুমি তোমার হাতের বই থেকে পড়বা এবং কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা। যে প্রোনাউন নিয়ে যত কোশ্চেন রয়েছে সকল কোশ্চেন কি করবা? সকল কোশ্চেন তুমি প্র্যাকটিস করবা। এইটুকু আমাকে কথা দাও, বা এই ক্লাসটি ফ্রিতে নিচ্ছি এইটুকুর জন্য, যে তুমি এরপরে প্র্যাকটিস করবা। এইটুকু প্রত্যাশা করছি আমি। সরি, এরপরে দেখো, এরপরে আমি চলে যাচ্ছি তোমাদের, আবারও চলে যাচ্ছে হচ্ছে তোমাদেরকে রুটিনে। এখানে প্রোনাউন পড়াইলাম, এরপরে অবশ্যই ডেরিভেটিভস এবং সিনোনিম অ্যান্টোনিম প্রতিদিন পড়বা তুমি। এবং সবার আগে ইনশাআল্লাহ নোভেলোটে তোমাদের যেহেতু শুরু করেছে, অ্যাডমিশনের সে জার্নি পর্যন্ত থাকবেই এবং প্রত্যেকটি তথ্যবহুল ক্লাস তোমাদেরকে উপহার দিবে, লেকচার শিট পিডিএফ আকারে তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করবে। যতদূর সম্ভব নোভেলোটা যেহেতু পাচ্ছ না, অবশ্যই এর পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে। ভালো থাকো, সুস্থ থাকো, নোভেলোটির সাথেই থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।